আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, সুস্থ শরীরে আছো। এবং এও আশা করি তোমরা তোমাদের প্রতিদিনের যে ক্লাসগুলো আমরা টিচাররা, মার্টিন লুথার কলেজের টিচাররা আপলোড দিচ্ছি বিষয় ভিত্তিক, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করছো এবং সেই অনুসারে পড়ালেখা করছো। তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এও ধন্যবাদ জানাই যারা কমেন্টস বক্সে তোমাদের রোল, নাম, বিভাগগুলো উল্লেখ করছো। এতে আমাদের জন্য তোমাদেরকে আইডেন্টিফাই করা সহজ হচ্ছে, যেহেতু আমরা তোমাদেরকে ক্লাসে গিয়ে, কলেজে গিয়ে সরাসরি ক্লাস নিতে পারছি না। এতে আমাদের একটা পরিচিতি হয়ে যাচ্ছে, তাই না? তোমাদের সাথে কারো নাম, রোল, তোমরা কে কোন বিভাগের এবং তোমাদের নামটা আমাদের চেনা হয়ে যাচ্ছে। এই জন্য যারা শুধুমাত্র ক্লাস দেখছো কিন্তু কমেন্টস বক্সে তোমাদের নাম, রোল, বিভাগ লিখছো না, তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই তোমরা প্রতিটা বিষয়, শুধুমাত্র মার্কেটিং না, প্রতিটা বিষয় যখন তোমরা ক্লাস দেখবে ইউটিউবে, তখন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে। আর যারা এখনো বই খাতা কিনোনি, অবশ্যই তোমরা বইগুলো কিনে ফেলবে, বাসায় রেগুলার প্রথম থেকে পড়ালেখা শুরু করবে। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস, লেকচার 3। আশা করি আমার নাম মনে আছে এবং আমি তোমাদের কোন বিষয়টি পড়াই সেটাও মনে আছে। আমি তোমাদের অ্যালেন স্যার। আমি তোমাদের উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন বিষয়টি পড়াবো এবং তোমরা যেহেতু প্রথম বর্ষে আছো, এই জন্য এই বিষয়টির প্রথম পত্র নিয়ে তোমাদের এই একটি বছর আমি তোমাদের সাথে আলোচনায় থাকব। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম এই উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে, তাই না? গত দুটি ক্লাসে তোমাদের সাথে কি কি বিষয় আলোচনা করেছিলাম মনে আছে? আশা করি সেই বিষয়গুলো তোমরা বাসায় দেখেছো এবং পড়েছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে? তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বিষয়গুলো আরেকবার তুলে ধরি যে গত ক্লাসে তোমাদের সাথে আমি গত দুটি ক্লাসে কি কি বিষয় আলোচনা করেছিলাম। একটি আলোচনা করেছিলাম উৎপাদন, উৎপাদনের ধারণা, ঠিক আছে, উপযোগের ধারণা এবং উপযোগের প্রকারভেদ। আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে কোন কোন খাত, উৎপাদনের বিভিন্ন খাত। এই বিষয়গুলো গত দুটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় ক্লাসে এসে তোমাদের সাথে আরো দুটি বিষয় আজকে আলোচনা করব। সেই আলোচ্য বিষয়গুলো হলো উৎপাদনের গুরুত্ব আর উৎপাদনশীলতার ধারণা। এই দুটি বিষয় আলোচনার সময় আমরা আমি নিজের থেকে তোমাদের সাথে কিছু আলোচনা করব আর কিছু আলোচনা করব বই ভিত্তিক, অর্থাৎ তোমাদের সুবিধার জন্য। যেহেতু তোমরা বই নিয়ে বসবে, এই বইটি পড়বে, তখন হয়তোবা তোমাদের অনেক কিছু আছে তোমরা বুঝতে পারবে না। সেক্ষেত্রে আমি কিছু কিছু বিষয় নিজের থেকে আলোচনা করব, কিছু কিছু বিষয় অর্থাৎ কিছু কিছু পয়েন্ট আমি বই থেকে পড়ে তোমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব বা আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের প্রথম যে আলোচ্য বিষয় আজকে সেটি আলোচনা করি। সেটি হচ্ছে উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্ব। একটা বিষয় খেয়াল করো, তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে বা শুনলে, টিভিতে, রেডিওতে বা যেখানে হোক শুনলে যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে পণ্য উৎপাদন এবং সেবা দেয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? এরপর কেউ কিছু বিক্রয় করছে না, উৎপাদন করছে না, বাজারে কোনো পণ্য বিক্রয় হচ্ছে না। একবার ভেবেছো বিষয়টা কি হতে পারে? তুমি স্কুলে যাবে, কলেজে যাবে, বাইরে বের হয়েছো, রিক্সা করে কলেজে যাবে, যদিও তোমার হেঁটে যাওয়া যায়, রিক্সাও চলছে না, হেঁটেও কলেজে যাওয়া যায়, কিন্তু গিয়ে কি লাভ? শিক্ষক শিক্ষিকারা কি করছে না? ক্লাস নিচ্ছে না। এরপরে কি হচ্ছে? কৃষক জমিতে ফসল উৎপাদন করছে না। একবার কি ভেবে দেখেছো বিষয়টা কি হয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে আমাদেরকে আবার সেই আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে উৎপাদন যদি না থাকে
তাহলে মানুষের জীবন জীবিকা কি হয়ে যাচ্ছে? অনেক কঠিন হয়ে যাচ্ছে। মানুষ সামনের দিকে আগাতে পারবে না। আমরা আদিম যুগে ফিরে যাচ্ছি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এ থেকে কি বুঝলে? উৎপাদনের গুরুত্ব আছে কি নাই? নিশ্চয় আছে। উৎপাদনের গুরুত্ব আছে বলেই কিন্তু আজকে কি জীবনযাত্রার মান অনেক এগিয়ে গিয়েছে মানুষের, তাই না? তাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদনের গুরুত্ব। এই উৎপাদনের গুরুত্ব যখন আমরা আলোচনায় যাব, এই উৎপাদনের গুরুত্বের মধ্যে তিনটা দিক আছে, যে তিনটা দিকে দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ভিউ পয়েন্ট থেকে কিভাবে দেখা হচ্ছে সেটি আলোচনায় আসবে। অর্থাৎ এই যে উৎপাদনের গুরুত্ব তিন ভাবে দেখা হচ্ছে। একটি হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয়টি হচ্ছে কাদের? ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। তৃতীয়টি হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। এই তিনটি দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বটা আলোচনা করা হচ্ছে। অর্থাৎ উৎপাদক যে পণ্য উৎপাদন করছে, পণ্য সেবা, তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কতটুকু, উৎপাদনের গুরুত্ব আছে কিনা সেটি। আবার ভোক্তা যারা ভোগ করছে পণ্যটি, তাদের দিক থেকে উৎপাদনের গুরুত্ব কতটুকু সেই পণ্যের প্রতি, বা তাদের দিক থেকে উৎপাদনের গুরুত্ব আছে কিনা সেই দিক থেকে। এরপর সর্বশেষ হচ্ছে অর্থনৈতিক দিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ অর্থনৈতিকভাবে উৎপাদন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিনা সেই দৃষ্টিকোণ থেকে। এই হচ্ছে তিনটি দৃষ্টিকোণ। প্রথমে আমরা যদি উৎপাদকের দৃষ্টিকোণ থেকে যাই, আমরা যদি উৎপাদকের দৃষ্টিকোণ থেকে যাই, প্রথমে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে যদি যাই, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? তাহলে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে যদি আমরা যাই, তাহলে উৎপাদক যিনি পণ্য উৎপাদন করছে তার ভিউ থেকে কিভাবে বলছে, তার ভিউটা কি? তার ভিউ হচ্ছে প্রথমে উদ্দেশ্য অর্জন। আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো যে উৎপাদক না, যে পণ্য উৎপাদন করছে উৎপাদক, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে পণ্য উৎপাদন করে সেটি বিক্রয় করে কি করা? মুনাফা অর্জন করা, তাই না? তাহলে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব আছে। হ্যাঁ, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে তার গুরুত্বটা কি উৎপাদনের? যে সে পণ্য উৎপাদন করে সেটি বিক্রয় করে পরবর্তীতে কি করবে? মুনাফা অর্জন করবে। এটি হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উদ্দেশ্য অর্জন। এরপরে হচ্ছে উপযোগ, এরপরে হচ্ছে উপযোগ সৃষ্টি। এরপরে কি? উপযোগ সৃষ্টি। আমরা এর আগের ক্লাসে বিভিন্ন উপযোগ পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। কিসের উপযোগ পড়েছিলাম আমরা? যে রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, সত্যগত উপযোগ, তাই না? এই উপযোগগুলো আমরা পড়েছিলাম। তাহলে উৎপাদনের উপযোগ সৃষ্টির করতেও কিন্তু উৎপাদনের গুরুত্ব আছে। কারণ কি? উৎপাদন করছে বলেই কিন্তু আমাদের উপযোগগুলো সৃষ্টি হচ্ছে, রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। কেন? কারণ একটি কাঁচামাল থেকে আমি সেই
পণ্যটিকে কি করছি, রূপান্তর করে একটি নতুন পণ্যে রূপদান করছি। তারপরে এক সময়কার পণ্য অন্য সময় বিক্রয় করছি। উৎপাদিত পণ্যগুলো সময়গত উপযোগ, উৎপাদিত পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। সময় স্থানগত উপযোগ, না, পরবর্তীতে পণ্যটি আমি ক্রেতার কাছে বিক্রয় করছি। সত্যগত মালিকানাগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে উপযোগ সৃষ্টিতেও কিন্তু কিসের গুরুত্ব রয়েছে? উৎপাদনের গুরুত্ব রয়েছে। এরপরে হচ্ছে আমাদের আয়ের উৎস। এরপরে কি আমাদের আয়ের উৎস। একটা বিষয় খেয়াল করো, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব অবশ্যই রয়েছে। তা না হলে উৎপাদক শুধু কি পণ্য উৎপাদন করে ক্রেতার কাছে পণ্যটি বন্টন করার জন্য কি উৎপাদন করে? না, সে কেন পণ্যটি উৎপাদন করে? সে পণ্যটি উৎপাদন করে, আমরা প্রথম পয়েন্টে পড়েছি, উদ্দেশ্য অর্জন করার জন্য, মুনাফা, তাই না? এরপরে আরেকটি হচ্ছে তার আয়ের উৎস। উৎপাদকের আয় রোজগার করার একমাত্র উৎস কোথায়? উৎপাদন করলেই কিন্তু কি হবে? তার আয় হবে। তার আয়ের একমাত্র উৎস কি? উৎপাদন। তাই উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা যাব প্রতিযোগিতায় টিকে থাকা। প্রতিযোগিতায় টিকে থাকা। আশা করি এই পয়েন্টটি তোমরা বুঝতে পেরেছো কিছুটা হলেও, যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিন্তু উৎপাদনের বিকল্প নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিন্তু উৎপাদনের বিকল্প নেই। কোনো পণ্য যদি উৎপাদন করতে করতে বন্ধ হয়ে যায়, তাহলে কি তার জায়গায় অন্য একটি কোম্পানি তার সেই পণ্যটি নিয়ে আসবে। তাহলে কিন্তু সে বাজারে আর টিকে থাকতে পারবে না। তাই তাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে উৎপাদন করতে হবে, উৎপাদনের গতিশীলতা বাড়াতে হবে, তাই না? কেন? প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। তাহলে একজন উৎপাদকের কাছে উৎপাদনের গুরুত্ব আছে না? উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব আছে না? অবশ্যই আছে। কারণ তাকে বাজারে প্রতিযোগীদের সাথে কি করতে হবে? টিকে থাকতে হবে। এটি হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। এরপরে হচ্ছে ব্যবসা সম্প্রসারণ। ব্যবসা সম্প্রসারণ মানে হচ্ছে তার ব্যবসাটাকে, তার উৎপাদনের যে ব্যবসাটা, সেটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? একটি পণ্য দিয়ে না, বাজারে বিভিন্ন পণ্যের উৎপাদনের মাধ্যমে তার যে ব্যবসাটা আছে, উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করা, এই ব্যবসাটাকে কি করতে হবে? বাড়াতে হবে। তা না হলে কিন্তু সে বাজারে টিকে থাকতে পারবে না, বা অন্য কোনো তার প্রতিযোগী এসে কি করবে? তার বাজারটা দখল করে ফেলতে পারে। এর জন্য একজন উৎপাদনকারী বা একজন উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে। এবং কি গুরুত্বটা? সেটা হচ্ছে তাকে শুধু একটি মাত্র পণ্যের প্রতি লক্ষ্য রাখলে হবে না। তাকে বিভিন্ন মানের, বিভিন্ন গুণের, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকৃতির, ভোক্তাদের চাহিদা অনুযায়ী কোন পণ্যটি ভোক্তারা খেতে চাচ্ছে বা তাদের প্রয়োজন, সেই দিক বিবেচনা করে তাকে তার বাজারটাকে সম্প্রসারণ করতে হবে। বাজার সম্প্রসারণ করার অন্যতম উপায় হচ্ছে একমাত্র উৎপাদন ছাড়া কিন্তু বাজার সম্প্রসারণ করা সম্ভব না। এরপরে হচ্ছে প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান। দেওয়া। উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে, এটা আমরা আগেও বলেছি। কিন্তু একজন উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি? সেটি হচ্ছে প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান দেওয়া। আমি উৎপাদন করেই যাচ্ছি পণ্য, তাই না? কিন্তু আমি ক্রেতাদের প্রয়োজন কি?
ক্রেতাদের চাহিদা কি সেটির দিকে যদি লক্ষ্য না রাখি, যেন তেন পণ্য যদি উৎপাদন করি, তাহলে কি আমি ঠিকভাবে পণ্য যথাসময়ে যোগান দিতে পারবো? পারবো না। তাই উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে এই কারণে যে তাকে সবসময় খেয়াল রাখতে হবে উৎপাদন করতে হলে ক্রেতাদের প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান দিতে হবে। অর্থাৎ ক্রেতারা কি চাচ্ছে, কোন পণ্যটি তাদের প্রয়োজন, কোন সেবাটি তাদের প্রয়োজন, সেই পণ্য ও সেবা যোগান তাদের দিতে হবে। এই বিষয়টি একজন উৎপাদককে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে 7 নম্বরে যেটা হচ্ছে আমার কি, গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন। গবেষণা উন্নয়ন বিষয়টা হচ্ছে একটা বিষয় খেয়াল করো যে উৎপাদক যখন কোনো পণ্য উৎপাদনে যায়, অবশ্যই তাকে বিভিন্ন রকম রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয় এবং কিছু উন্নয়ন কর্মকাণ্ড করতে হয়। সেটি আবার কি, অবশ্যই দরকার আছে গবেষণা এবং উন্নয়ন। কারণ কোন পণ্য, অর্থাৎ বাজার গবেষণা, বাজারে কোন পণ্যটি আমার ক্রেতারা চাচ্ছে, কোন প্রতিযোগী কোম্পানি আমার বাজারে এসে আমার সাথে প্রতিযোগিতা করছে, তাদের চাওয়াটা কি ক্রেতাদের, এই সমস্ত গবেষণা এবং পণ্যের মান ঠিক আছে কিনা এগুলো ল্যাবরেটরিতে টেস্ট করা, তারপরে সেই পণ্যের উন্নয়ন করা, কোন পণ্যটি আমি ভালো মানের আরো করতে পারি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু অনেক খরচের ব্যাপার আছে। তো এই খরচগুলো একজন উৎপাদক কিভাবে মেটাচ্ছে, সে উৎপাদনের মাধ্যমে যে আয় করছে সেই আয়ের একটা অংশ সে কি করছে, গবেষণা ও উন্নয়নে সে সেগুলো খরচ করে পণ্যের মান ঠিক রাখছে, পণ্য সম্পর্কে বিভিন্ন গবেষণা করছে এবং পণ্যের উন্নয়ন সাধিত করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা যাব হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। এরপরে আমরা যাব কি, দ্বিতীয় যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ হতে, ভোক্তাদের দৃষ্টিকোণ হতে। অর্থাৎ তোমার আমার কি দৃষ্টিকোণ, আমাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কতটুকু, বা আমরা কি জানি যে উৎপাদনের গুরুত্ব কতটুকু আমাদের দৃষ্টিকোণ থেকে, সেই বিষয়গুলো এখন আমরা আলোচনায় যাব। তাহলে ভোক্তা, আমরা যারা পণ্যটি কিনছি, আমাদের চাহিদা অনুযায়ী আমরা যে পণ্যটি টাকার বিনিময়ে যে ক্রয় করছি, আমাদের কাছে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কতটুকু এই গুরুত্ব পাচ্ছে উৎপাদনটা, সেটি আমরা দেখব। প্রথমে হচ্ছে এই বিষয়টা সাথে আমরা সবাই পরিচিত, সেটি হচ্ছে চাহিদা পূরণ, তাই না? ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে অবশ্যই উৎপাদনের গুরুত্ব আছে। কেন? কারণ হচ্ছে আজকে উৎপাদিত পণ্য আমাদের বা ভোক্তাদের কি করছে, আমাদের যে চাহিদা সেটি পূরণ করছে। তাহলে আমাদের কাছে গুরুত্ব আছে না? অবশ্যই আছে। এরপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, তাই না? জীবনযাত্রার মান আর উন্নয়ন। আজকে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কতটুকু? আজকে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব অনেক। কারণ হচ্ছে আজকে যদি উৎপাদন না হতো, তাহলে আমি কিছু এই টপিকসটা শুরু করার আগে আমি একটা উদাহরণ বলেছিলাম যে সমস্ত উৎপাদন প্রক্রিয়া যদি বন্ধ হয়ে থাকে, একদম কোনো উৎপাদন হবে না, বিক্রয় হবে না, কেউ কোনো কাজকর্ম করবে না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে, তাহলে একসময় আমরা কোন দিকে চলে যাব? সেই আদিম যুগে চলে যাব।
তাহলে আদিম যুগ থেকে চিন্তা করো তুমি, এবং আজকে 2020 সালে এসে চিন্তা করো যে তখনকার উৎপাদন ব্যবস্থা আর এখনকার উৎপাদন ব্যবস্থা। এখনকার উৎপাদন ব্যবস্থা, আগে উৎপাদন হতো শুধু নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য, কিন্তু বর্তমানে উৎপাদন করা হচ্ছে কি শুধু নিজের চাহিদা নয়, নিজের চাহিদা মিটিয়ে দেশের সর্বত্র, দেশ ছেড়ে বিদেশেও সেই পণ্যগুলো আজকে রপ্তানি হচ্ছে, তাই না? তো একটা বিষয় খেয়াল করো যে উৎপাদন কি ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি না যে আমাদের জীবনযাত্রার মান কি করেছে, উন্নয়ন করেছে। আমরা আজকে হাতের কাছে আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন আমরা সেই পণ্যগুলো চাহিদা মাত্রই কি মূল্যের বিনিময়ে আমরা সেগুলো কিনতে পারছি। তার একমাত্র কারণ হচ্ছে উৎপাদন। সেই উৎপাদনটা হয়েছে বলেই কিন্তু কি আমরা আজকে আমাদের জীবনযাত্রার মানটিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পেরেছি, এবং সামনে আরো উৎপাদন বিভিন্ন আধুনিক ভাবে উৎপাদন হওয়ার ফলে দেখা যাবে আমরা আরো এগিয়ে যাব, তাই না? এটি হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আরেকটি বিষয় হচ্ছে যথাসময়ে পণ্য প্রাপ্তি, তাই না? যথাসময়ে পণ্য প্রাপ্তি অর্থাৎ ঠিক সময়ে পণ্য আমরা আমাদের হাতের কাছে পাচ্ছি। আজকে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যদি উৎপাদনের গুরুত্বটাকে দেখি, কি দেখি যে আমরা আজকে হাতের নাগালে এবং ঠিক সময়ে আমরা আমাদের পণ্যটাকে পাচ্ছি। আজকে দেখো সামনে হচ্ছে শীতকাল আসছে, তাই না? তো উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা গরম কাপড় চোপড় উৎপাদন করে তারা কিন্তু অলরেডি তারা গরম কাপড় উৎপাদন শুরু করে দিয়েছে। কেন? কারণ উৎপাদনকৃত সেই গরম কাপড়গুলো যেন আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে যথাসময়ে আমাদের কাছে আসে। তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা স্যাটিসফাই, তাই না? তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে উৎপাদনের গুরুত্ব রয়েছে। তারপরে হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি। সামাজিক মর্যাদা বৃদ্ধি অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস বলে একটা কথা আছে আমাদের ইংরেজিতে, আমরা যেটা বলি, সেই সোশ্যাল স্ট্যাটাসটা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু সেটা বলতে পারি। কারণ একজন বড় লোক, বড় বিজনেস ম্যাগনেট অর্থাৎ বড় ব্যবসায়ী, সে কি করছে? তার সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য সে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করছে। তাহলে আজকে উৎপাদনের গুরুত্ব আমাদের ভোক্তাদের কাছে আছে কিনা? অবশ্যই আছে। কারণ যদি সেই উৎপাদনকৃত কোম্পানিটি মার্সিডিজ বেঞ্জ বা বিএমডব্লিউ তারা যদি সেই গাড়ি উৎপাদন না করত, তাহলে কি আমাদের মতো আমাদের যারা বড় লোকরা আছে, যাদের অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আছে, তারা কিন্তু সেই গাড়ি ব্যবহার করতে পারতো না। কারণ কি সেই গাড়িটি একজন ব্যবসায়ীকে বা একজন বড় লোক মানুষকে, টাকা পয়সা যাদের আছে তাকে সামাজিক মর্যাদা দান করছে, তাই না? বৃদ্ধি করছে তার। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে উৎপাদনের গুরুত্ব রয়েছে। এরপরে হচ্ছে নিজেকে উপস্থাপন। নিজেকে কি উপস্থাপন? নিজেকে উপস্থাপন মানে হচ্ছে কি, যেমন ধরো যে আমি সমাজের মধ্যবিত্ত পরিবারের মানুষ বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আমরা, বা দেখা যাচ্ছে খুব হাই ক্লাসের ছেলে, উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আমরা চাই আমাদের আয় রোজগার অনুসারে সমাজে যেন আমি নিজেকে আমার মতো করে উপস্থাপন করতে পারি অন্যের কাছে। সেটা কিভাবে করি আমরা? সেটা হচ্ছে পোশাক আশাকের মাধ্যমে, না? আবার আমাদের
কথাবার্তা, চালচলন বা এইসবের মাধ্যমে আমরা করি। কিন্তু মার্কেটিং এর ভাষায় যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে ভোক্তার দৃষ্টিকোণ হতে নিজেকে উপস্থাপন আমি কিভাবে করি সেটি হচ্ছে, তোমরা খেয়াল করো যে এখন তুমি যদি উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকো, তুমি একটা অ্যাপল ফোন, আইফোন ইউজ করছো না, তুমি সেই পণ্যটি নিয়ে সমাজের বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবীদের সাথে দেখাচ্ছ, তাহলে কি তুমি নিজেকে ওই পণ্যটি ব্যবহারের মাধ্যমে কি করছো, তোমার নিজেকে তুমি উপস্থাপন করছো, তাই না? তাদের কাছে কি করছো, পরিচিত করছো। তো সেক্ষেত্রে আবার এভাবে দেখো যে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি করছে, পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের, হ্যাঁ, আকর্ষণীয় জামা কাপড় উৎপাদন করছে, যেন আমরা যারা ভোক্তা আছি আমাদের স্ট্যাটাস অনুসারে বা আমাদের লেভেল অনুসারে আমরা সেই পণ্যটি পরিধান করে, কাপড় পরিধান করে আমাদের নিজেকে আমি কি উপস্থাপিত করতে পারি সমাজের কাছে। এটি হচ্ছে নিজেকে উপস্থাপন করা। তাহলে নিজেকে উপস্থাপন করার মধ্য দিয়েও কিন্তু উৎপাদনের গুরুত্ব রয়েছে। এরপরে হচ্ছে সভ্যতার 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 সুফল ভোগ। সভ্যতার সুফল ভোগ, আমরা ভোক্তা, আমাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে সভ্যতার সুফল ভোগ। সভ্যতার সুফল ভোগ মানে হচ্ছে উৎপাদন আজকে কোন পর্যায়ে এসে পড়েছে। আগে কিন্তু হাতের তৈরি পণ্য উৎপাদন হতো, আজকে কম্পিউটার বেসড, কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু উৎপাদন হচ্ছে। তাহলে আমাদের আগের যে সভ্যতা, এখনের যে সভ্যতা, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাহলে এই সভ্যতার সুফল ভোগ করছি কারা, আমরা ভোক্তারা। কারণ আগে তাঁতের মাধ্যমে অল্প ছোটখাটো মেশিন দিয়ে শাড়ি উৎপাদিত হতো, লুঙ্গি উৎপাদিত হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আধুনিক মেশিন যন্ত্রপাতি ব্যবহার করে তোমার দিনে 100টা 200টা 300টা সেই শাড়ি লুঙ্গি উৎপাদিত হচ্ছে। তাহলে কি সভ্যতার সুফল পাচ্ছি না আমরা? এই সভ্যতার সুফল ভোগ আমরা করতে পারছি একমাত্র উৎপাদনের কারণে। এই হচ্ছে তোমার আমার দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে উৎপাদনের গুরুত্বটাকে বুঝতে পারি। এরপরে সর্বশেষ যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ অর্থনৈতিকভাবে কিভাবে উৎপাদনের গুরুত্বটা পাচ্ছে। অর্থনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে, অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে কিভাবে উৎপাদন গুরুত্ব পাচ্ছে, অর্থনৈতিকভাবে, অর্থাৎ ইকোনমিক্যালি আমরা যদি চিন্তা করি বা ইকোনমিক্স বিষয়টাকে যদি আমরা চিন্তা করি, সেই ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিভাবে উৎপাদনের গুরুত্বটাকে দেখছি। অবশ্যই ইকোনমিক্স দিক থেকে বা অর্থনীতির দিক থেকে উৎপাদনের গুরুত্বটাকে আমি এভাবে দেখছি। প্রথমটি হচ্ছে কি করছে, অর্থনৈতিকভাবে উৎপাদন আমাদের কি সৃষ্টি করছে, কর্মসংস্থান। উৎপাদন আমাদের কর্মসংস্থান সুযোগ করে দিচ্ছে। আজকে এই উৎপাদনের সাথে বিভিন্ন প্রকার পণ্য উৎপাদনের সাথে প্রচুর কর্মকর্তা কর্মচারী জড়িত, অনেক শ্রমিক জড়িত, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে কি হচ্ছে, বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে। বেশি পরিমাণে উৎপাদন হওয়ার ফলে বাজারে পণ্যের চাহিদা অনুসারে যোগানো দিতে পারছে, এবং সেই অনুসারে সরকার কি এ থেকে রাজস্ব বা বিভিন্ন রকম ট্যাক্স বা রাজস্ব বলো বা শুল্ক বলো, তাদের যে সরকারের যে আয় রোজগার সেটা তারা করতে পারছে। আজকে
এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে। এরপরে হচ্ছে শিল্পায়ন। এরপরে হচ্ছে কি শিল্পায়ন। শিল্পায়ন মানে হচ্ছে শিল্প বৃদ্ধি পাওয়া, শিল্পকে বাড়ানো। অর্থাৎ শিল্পায়নও কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি যদি বলি যে উৎপাদনের গুরুত্ব শিল্পায়নে কি আছে কিনা, অবশ্যই আছে। কিভাবে আছে? কারণ আজকে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আজকে যদি সেরকম শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠতো, তাহলে কিন্তু আমাদের চাহিদা মতো আমরা আমাদের পণ্যগুলো কি করতাম না, আমরা ভোক্তারা বাজারে পেতাম না, বা উৎপাদকরা এই যোগানগুলো বাজারে দিতে পারতো না। তাহলে শিল্পায়ন হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এই শিল্পায়ন হয়েছে বলে বিভিন্ন রকম, বিভিন্ন মানের, বিভিন্ন আকার আকৃতির না দেশি বিদেশি অনেক রকম পণ্য সেবা এই শিল্পে উৎপাদন হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে দেশ এবং প্রতিষ্ঠান এবং যারা কাজ করছে প্রত্যেকেই লাভবান হচ্ছে। এরপরে যদি আমি বলি সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের রাজস্ব বৃদ্ধি, অর্থাৎ রেভিনিউ, আমরা একটা কথা বলি গভর্নমেন্ট রেভিনিউ না, সরকারের রাজস্ব বৃদ্ধি। উৎপাদনের ফলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, তাহলে আমি বুঝতে পারি যে উৎপাদনের ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিনিয়ত যে পণ্যগুলো উৎপাদন করছি, আমরা কিন্তু বিভিন্ন রকম পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামাল সেগুলো আমদানি করছি। আবার উৎপাদিত পণ্য আমরা বিদেশেও রপ্তানি করছি, আবার বিদেশে উৎপাদিত পণ্যগুলো বাংলাদেশে আমদানি করছি। এই যে আমদানি রপ্তানি যে বিষয়টা রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট না, এই এক্সপোর্ট ইম্পোর্টের কিন্তু বিভিন্ন রকম শুল্ক, কর, ভ্যাট, এগুলো কিন্তু আমাদের কাকে দিতে হচ্ছে? এই সরকারকে দিতে হচ্ছে, সরকারের নিজস্ব কোষাগারের জন্য এবং দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য। তাহলে এই উৎপাদন কিন্তু কি করছে? সরকারের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করছে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি যদি উৎপাদনের গুরুত্বকে তুলে ধরি, তাহলে এই সম্পদের সদ্ব্যবহার কথাটা আসে। অর্থাৎ সম্পদ বলতে এখানে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক ভাবে দেশে এবং বিদেশে তাদের নিজস্ব যে সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলোর কথা বলছে। যে আমি যদি আমার নিজের দেশের পণ্য গুলো উৎপাদন করার জন্য নিজের দেশের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কি বাংলাদেশ, যে কোনো দেশ কি হবে? চাঙ্গা হবে বা এগিয়ে যাবে। যেমন আমার দেশের যে পণ্যটি আমি উৎপাদন করব, আমি যদি দেখি আমার দেশে সেরকম সেই পণ্যটি উৎপাদন করার মতো কাঁচামাল রয়েছে, তাহলে কি হচ্ছে? তাহলে বাইরের দেশ থেকে এত টাকা দিয়ে সেই কাঁচামালটা আনার প্রয়োজন পড়ছে না। তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সেই দেশ বা আমার দেশ কি হচ্ছে? লাভবান হচ্ছে। তো সেক্ষেত্রে নিজের দেশের সম্পদের সদ্ব্যবহার করাও কিন্তু উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কাজ। আর এই সম্পদ ব্যবহার করেও কিন্তু সরকার বা ব্যবসা প্রতিষ্ঠান বা শ্রমিক কর্মচারী যারা এটার সাথে জড়িত, প্রত্যেকে কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে। এরপরে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নটা কেন জরুরি অর্থনৈতিকভাবে? কারণ অবকাঠামোগত উন্নয়ন যদি না হয়, তাহলে উৎপাদিত পণ্য কিভাবে
দেশের বিভিন্ন জায়গা সহ বিদেশে এগুলো রপ্তানি করবে বা বন্টন করবে। অবকাঠামোগত উন্নয়ন বলতে এখানে কি বোঝাচ্ছে? অর্থাৎ আজকে সরকার কেন এই রাজস্ব বৃদ্ধি করছে বা কেন এই রাজস্বগুলো নিচ্ছে? সরকার সেই রাজস্ব নেওয়ার ফলে মাধ্যমে তার কোষাগারে সেই টাকাগুলো বা রাজস্বগুলো জমা করছে এবং সেই টাকাগুলো দিয়ে দেশের দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করছে। এই উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে একটা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাট এবং অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা, যে ব্যবসা করার জন্য অর্থাৎ পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য যে সমস্ত কাজগুলো দরকার, উন্নয়নগুলো করা দরকার, এই সমস্ত উন্নয়নগুলো কে করছে? সরকার করছে। আজকে উৎপাদন হচ্ছে বলে উৎপাদক কি করছে? সরকারকে রাজস্ব দিচ্ছে। ক্রেতা পণ্যটি কিনছে বলে পণ্যের উপর ক্রেতা সরকারকে ট্যাক্স দিচ্ছে। সরকার সেই টাকা দিয়ে অবকাঠামোগত উন্নয়ন করছে। এই অবকাঠামোগত উন্নয়ন সুবিধা কারা পাচ্ছে? ক্রেতা থেকে শুরু করে উৎপাদক সহ প্রত্যেকে, তাই না? আজকে রাস্তাঘাট সবকিছু উন্নয়ন হয়েছে বলেই কিন্তু উৎপাদিত পণ্য সুন্দরভাবে কি আমাদের কাছে পৌঁছে দিতে পারছে, তাই তো? এই জন্য কিন্তু অর্থনৈতিক দিক থেকেও উৎপাদনের গুরুত্ব রয়েছে। এরপরে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। আমরা যদি একটু এই বিষয়টি একটু বইয়ের দিকে তাকাই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, তাই না? অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি সবাই তোমাদের বইয়ের দিকে একটু তাকাও যে কি বলেছে, যে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎপাদনের ভূমিকা সবচেয়ে বেশি। উৎপাদনের ফলে দেশের কি হচ্ছে? বেকার সমস্যার সমাধান হচ্ছে, জনগণের আয় বৃদ্ধি পায় এবং সেই সাথে ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। এতে সরকারের রাজস্ব আদায় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আর এই বিষয়গুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। তাহলে বিষয়টা কি বলেছে? যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ তোমার যে ইকোনমিক্যাল যে গ্রোথটা না, এটা বৃদ্ধি পাচ্ছে কিভাবে? আমি, তুমি বা আমরা যারা পণ্যগুলো কিনছি, পণ্যগুলো যে মূল্য দিয়ে কিনছি সেই মূল্যের টাকার একটা অংশ কোথায় যাচ্ছে? সরকারি কোষাগারে, সেই রাজস্ব, তাই না? তাহলে যত উৎপাদন হবে তত পণ্য বাজারে যাবে, তত পণ্য ক্রেতারা কিনবে, বিক্রেতারা বিক্রয় করবে, যত রপ্তানি হবে, যত আমদানি হবে, সমস্ত কিছুর উপর সরকার কি করছে? একটা রাজস্ব নিচ্ছে, রেভিনিউ নিচ্ছে আমাদের কাছ থেকে। এর ফলে আমাদের দেশের অর্থনীতি বা যে কোনো দেশের অর্থনীতি কি হচ্ছে? প্রবৃদ্ধিটা বাড়ছে। তো উৎপাদন, সবকিছুর পেছনে কিন্তু উৎপাদন রয়েছে। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে অর্থনৈতিক অগ্রগতির সূচক। অর্থনৈতিক অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি না, এই অর্থনৈতিক অগ্রগতি সূচকটা কি? আমরা একটু সবাই বইয়ে দেখি যে জাতীয় উৎপাদন দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক, অর্থাৎ জাতীয়ভাবে যে উৎপাদনগুলো হচ্ছে দেশের ভেতরে সেগুলো কিন্তু অর্থনৈতিক অগ্রগতির একটা সূচক বা তোমার প্রোগ্রেস বলে, বা এটাকে তোমরা গ্রোথও বলতে পারো। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছে? যে একজন ব্যক্তি, যেমন আমি, আমার আয়, উৎপাদন যত বাড়ে আমার আয়, আমার সঞ্চয়, আমার মূলধন, বিনিয়োগ ইত্যাদি কি হবে? বৃদ্ধি পাবে। যেমন আমি একজন চাকরি করি, আমি একজন কর্মচারী, আমি চাকরি করি, আমার আয় যত বৃদ্ধি পাবে কি হবে? আমার সঞ্চয়, আমার বিনিয়োগ, আমার মূলধন তত বৃদ্ধি পাবে না? ঠিক তেমনি ভাবে
অর্থনৈতিক অগ্রগতির সূচক একটা দেশে তোমার কি হবে, জাতীয় উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে জাতীয় আয়, জাতীয় ভোগ, জাতীয় সঞ্চয়, জাতীয় মূলধন, জাতীয় বিনিয়োগ এগুলো কি হবে, বৃদ্ধি পাবে। আর এতে যেমন একজন লোক কি হবে, তার যে চলাফেরা, জীবনযাত্রার মান স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে। ঠিক একইভাবে জাতীয়ভাবে যদি উৎপাদন বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেশও স্বাচ্ছন্দ্যভাবে অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পারবে এবং অর্থনৈতিক যে অগ্রগতি সেটা সূচক কি পাবে, বৃদ্ধি পাবে। আর সেটা সূচক বৃদ্ধি পেলেই কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা শক্ত হবে, চাঙ্গা হবে। ঠিক আছে, তাহলে উৎপাদন হচ্ছে এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সামাজিক অগ্রগতি লাভের উপায়। এরপরে হচ্ছে সামাজিক সামাজিক অগ্রগতি। সামাজিক অগ্রগতি, যে দেশে উৎপাদন কম, যে দেশে উৎপাদন দরকার শুধু চাহিদা মোতাবেক উৎপাদন করছে বা চাহিদা থাকলেও সেভাবে উৎপাদনে যাচ্ছে না, সেই দেশে কিন্তু বেকার থেকে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, সেই দেশে কিন্তু দাঙ্গা হাঙ্গামা বা বিভিন্ন রকম অশান্তি না এগুলো লেগেই থাকে। কিন্তু যে দেশে উৎপাদনের পরিমাণ বেশি, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন উৎপাদনের কাজের সাথে জড়িত, সেই দেশে কিন্তু তোমার কোনো গোলমাল হাঙ্গামা বা কোনো রকম দাঙ্গা নেই। তাহলে সামাজিক অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যেও কিন্তু উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ সমাজের মানুষ যদি তার নিজের কথা চিন্তা করে, পাশাপাশি তার জনগণের কথা চিন্তা করে যদি নিজ উদ্যোগে উৎপাদনের সাথে জড়িত হয়, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে যেমন সেই দেশ শক্ত অবস্থানে যেতে পারবে, ঠিক তেমনি সমাজের মানুষ কি সচেতনভাবে তার জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে এবং তারা বিভিন্ন যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে তারা সরে আসতে পারবে। তাহলে উৎপাদন তোমার উৎপাদকের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব রয়েছে। যদি আমরা সামাজিক অগ্রগতি লাভ করতে চাই, অবশ্যই উৎপাদনের কোনো বিকল্প নেই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি যে এই যে এত বড় একটি বিষয় আজকে আমরা আলোচনায় গিয়েছিলাম না, যে তোমার তিনটি যে বিষয় দৃষ্টিকোণ না উৎপাদনের গুরুত্ব, এই গুরুত্ব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা বাসায় বইটি খুলে অবশ্যই পড়বে। আমার আজকের দ্বিতীয় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আমাদের উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা কি সেটা আমাদের আগে জানতে হবে। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি যদি উৎপাদনশীলতার ধারণাকে বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তোমরা সবাই একটু একটা বিষয় খেয়াল করো যে আগে যখন তাঁতিরা তাদের নরমাল যে তাঁত মেশিনগুলো ছিল, সাধারণ তাঁত মেশিন, সেখানে দিনে মাত্র দুটো লুঙ্গি দুটো শাড়ি উৎপাদন করতে পারত। সেটি ছিল সেকেলের তাঁত মেশিন। কিন্তু বর্তমানে আধুনিক তাঁত মেশিনে ডেইলি 200 থেকে 300টা লুঙ্গি বা 200 থেকে 300টা শাড়ি তারা উৎপাদন করতে পারছে, তাই তো? তাহলে এখানে তুমি কিভাবে জিনিসটাকে মূল্যায়ন করবে, অর্থাৎ কোন উৎপাদনটাকে তোমরা গুরুত্ব দিবে? অবশ্যই সেই আধুনিক
যে আধুনিক মেশিনের মাধ্যমে যে উৎপাদন হচ্ছে তাকেই তোমরা গুরুত্ব দিবে, তাই নয় কি? তাহলে এই যে পরিমাণটা, উৎপাদনের যে পরিমাণ, উৎপাদনের যে অনুপাত, সেটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ তুমি তোমার সময় এবং তোমার শ্রম, তোমার যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আগে ব্যবহার করে তুমি কতটুকু উৎপাদন করতে, বর্তমানে সেই একই উপাদান ব্যবহার করে কতটুকু উৎপাদন করতে পারছো, এই যে অনুপাত, এই অনুপাতটাকে বের করার অর্থই হচ্ছে উৎপাদনশীলতা। তোমরা যদি বইয়ের দিকে একটু তাকাও তাহলে দেখতে পাবে যে উৎপাদন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করে বা কাজে লাগিয়ে যেই পরিমাণ ফলাফল অর্জিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। বা আরেকটি অন্যভাবে যদি তুমি চিন্তা করো যে কোনো নির্দিষ্ট মানের, আমরা যদি একটু বইয়ের সংজ্ঞার দিকে তাকাই আমরা দেখব কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। আমি আবার বলি, কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে, ওই পণ্যটি উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাহলে এই উৎপাদনশীলতার একটি সূত্র আছে অনুপাতটি বের করার, সেটি হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট মানে হচ্ছে উৎপাদিত, আউটপুট মানে হচ্ছে কি উৎপাদিত পণ্য, আর ইনপুট হচ্ছে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। তো এই হলো উৎপাদনশীলতার ধারণা। তোমরা অবশ্যই এটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে যে উৎপাদনশীলতা কি বা কাকে বলে। তো এই জন্য তোমরা উৎপাদনশীলতার ধারণা বা কি কাকে বলে সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। আর আগে যে বিষয়টি আলোচনা করেছি এটি তোমাদের গ এবং ঘ, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে ওই আগের যে বিষয়টি উৎপাদনের গুরুত্ব পড়েছিলাম সেটি খুবই দরকারে লাগবে, তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সেটি পড়বে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্ত যে দুটি বিষয় আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় কমেন্টস বক্সে লিখবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করবে, যার যার রোল, নাম, বিভাগ অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার কোনো নতুন বিষয় নিয়ে দেখা হবে। ধন্যবাদ।